আমন্ত্রণ জার্নাল ডায়লগে আপনাদের সাথে আছি আমি আল ইমরান। আমরা ধারাবাহিকভাবে কথা বলছিলাম এবারের বাজেট নিয়ে। তার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক শর্মিন নীলর্মী, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ম্যাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ম্যাম, বাজেট তো হয়ে গেল, এবারের বাজেট দেখে কি মনে হচ্ছে আপনার? বাজেট তো কাঠামোর দিক থেকে অন্যান্য বছরের মতোই। গতের বাইরে তো তেমন কিছু মনে হয়নি, তবে এটা তো আপনারাও আলোচনা করছেন বাজেটে একটু গত বছরের তুলনায় খুব বাজেট তো বাড়েনি, খুবই সামান্য কমেছে, সেটা এমন সিগনিফিকেন্ট বলবো না, কিন্তু যে চলমানতার প্রয়োজনে বাজেট সম্প্রসারিত হওয়ার যে চিত্রটা আমরা দেখে এসেছি বা যেটা সচরাচর হয়ে থাকে সেরকম বাজেট নেই। তো সরকার তো বলছেন এবং সঙ্গতভাবেই বলছেন যে সংকোচনমূলক নীতিমালার ভিত্তিতে বাজেট তৈরি হবে, আর্থিক নীতিমালার মধ্যে সংকোচনমূলক আর্থিক নীতিমালা গ্রহণ করছেন, ফলে এটাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। বাজেট এমন কোনো গতের বাইরে কিছু হয়নি। এবারের বাজেট কি আসলে আমাদেরকে স্বপ্ন দেখাতে পারছে? স্বপ্ন আসলে বাজেট, তাহলে বাজেট নির্মাণের জায়গা থেকে আমি শুরু করি। গত অগাস্টে যখন সরকার আসলেন, আপনারা জানেন যে বাজেট তো তৈরি হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে। তার বাজেটটা মানে রাজনৈতিক দর্শন হচ্ছে একটা বিষয়, কিন্তু মোটা দাগে এটা কিন্তু সরকারি কর্মকর্তা যারা বাজেট নির্মাণের কাজ করে থাকেন তাদের উপর নির্ভর করে। ওই জায়গা থেকে অক্টোবর মাস পর্যন্ত সরকারের আসলে এত বহুমুখী চাপ ছিল এবং এখনো আছে যে বাজেটে মনোযোগী হতে পেরেছেন কিনা আমি ঠিক জানি না। তবে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলবেন বলে আমরা আশা করেছিলাম, সেটা একেবারেই হয়নি। আগের বছরগুলোতে আপনারা খেয়াল করেছেন যে ব্যবসায়ীদের সঙ্গে শুধুমাত্র সরকার কথা বলতেন, বিভিন্ন চেম্বারের সাথে কথা বলতেন ব্যবসায়ীদের, সাধারণ পেশাজীবীদের সাথে, ছাত্রদের সাথে কোনো কিছু কথা বলবার কিন্তু দায় সরকার কখনো নেন নাই। এইবার আমরা আশা করেছিলাম যে বিভিন্ন পেশাজীবী সংগঠন, কৃষক, শ্রমিক, মজুর, ছাত্রছাত্রী, শিক্ষার্থী সকলের সাথে কথা বলে ওনারা করবেন, সেই অন্তত শুরুটা করবেন, সেইটা কিন্তু হয়নি এবার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সেটা একটা বড় দুর্বলতা বলে আমি মনে করেছি, আকাঙ্ক্ষার ধাক্কা, আকাঙ্ক্ষার থেকে বিচ্যুতি বলে আমি আমি ওইভাবে দেখি। আর বাজেটের ক্ষেত্রে আপনি যদি বলেন আশাবাদী হওয়ার ক্ষেত্রে, আমি যদি ভিত্তি বছর 24-25 ধরি, তাহলে আমার আকাঙ্ক্ষা থাকবে অর্থায়ন না, মানে কত টাকা বরাদ্দ হয়েছে সেইটুকু না, গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে টাকা মাঠে ছাড় হওয়া এবং তার বাস্তবায়নে এত শ্লথগতি ছিল বিভিন্ন কারণে, আমি এটা সমালোচনামূলকভাবে বলছি না, বিভিন্ন কারণে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং যতটুকুই বা বাজেট বরাদ্দ দিচ্ছি তার অর্থায়ন ঠিক মতো হবে এবং আমরা স্বচ্ছতার সাথে সেটা বাস্তবায়ন করতে পারবো। এইটুকু আমি গভর্নেন্সের দিক থেকে আশা করি আসলে। ম্যাম, আমরা বাজেটে দেখলাম যে বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো সরকার, সেগুলো নেওয়ার আর সাহস করছে না। সেই ক্ষেত্রে সরকার একদিকে চাচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধি করবে, পাশাপাশি যদি এই বড় বড় প্রজেক্টগুলো বাতিল করা হয় সেক্ষেত্রে তো মনে হয় যে কর্মসংস্থানের উপর একটা বড় ধরনের চাপ পড়বে। শুনুন, অতি মূল্যায়িত বড় প্রজেক্টগুলো আপনার কর্মসংস্থানের কোনো স্থায়িত্বশীল আবেদন তৈরি করতে পারে না। আপনাকে ব্যক্তি বিনিয়োগ এবং সরকারের সঠিকভাবে মূল্যায়িত প্রকল্পগুলোর মাধ্যমেই কর্মসংস্থান তৈরি করতে হবে। অতি মূল্যায়িত প্রকল্পগুলো তো যেটুকু কর্মসংস্থান করার কথা তার চাইতে অনেক বেশি আমাদেরকে ঋণ ফাঁদের ফেরে জর্জরিত করে। ফলে এই মেগা প্রকল্প নতুনভাবে না নেয়া বা সেগুলোকে রাজনৈতিক সামনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া আমি মনে করি যে একটা সঠিক সিদ্ধান্ত, কারণ এটা তো এই সরকার হয়তো বা যদি আমরা রোডম্যাপ ইলেকশনের ঠিক মতো বুঝে থাকি এবং সরকারের কথায় আস্থা রাখি, তাহলে এই বছরের বাজেট শেষ করা পর্যন্তই আসলে ওনাদের মেয়াদটা থাকছে।
তার বেশি থাকছে না। তাহলে প্রথমত আমাদের দরকার ছিল, যেটা দৃশ্যমান হয়নি, যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অর্থনীতির রূপরেখা নিয়ে একটা সিরিয়াস এঙ্গেজমেন্ট দরকার ছিল বাজেটের আগে, সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু এটা ভালো যে অতি মূল্যায়িত প্রকল্পগুলো হাতে না নিয়ে সেটা রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপরে ছেড়ে দেয়া, সেটা আমি মনে করি ঠিক আছে। তবে ধরেন কিছু প্রকল্প আছে যেগুলো চলছিল, মেয়াদ বাড়ানো প্রয়োজন ছিল, সেগুলো ওই যে খুব পপুলার ডিমান্ডের উপরে নির্ভর, খুব পপুলার মানে আমরা খুবই জনপ্রিয়তার ভিড়ে হারিয়ে যাই, তো ধরেন সেগুলোর মেয়াদ বাড়াবো না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা বিশ্ববিদ্যালয় 18 সালে বিল পাস হয়েছে, 600 কোটি টাকার প্রকল্প এই বছর শেষ হবে। এর মধ্যে 2600 কোটি টাকার প্রকল্প ছিল, সেটা 600 কোটি টাকার বেশি খরচ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তৈরি হয়েছে, জমি অধিগ্রহণ হয়েছে, তৈরি হয়েছে একটা টিএসসির অর্ধেকটা, আর হচ্ছে একটা স্পোর্টস সেন্টার, বাকি কিছু পিলার বসে আছে। আপনি এই বিশ্ববিদ্যালয়ের যদি এখন বন্ধ করে দেন, প্রকল্পের মেয়াদ না বাড়ান, তাহলে এই 600 কোটি টাকাই তোমার নষ্ট হবে। ফলে এই বিষয়গুলো না মানে খুব কঠিনভাবে নিরীক্ষণ করে আমার মনে হয় যে এগুলো সিদ্ধান্ত নেয়ার বিষয় ছিল, যেটা কখনো কখনো আমি দেখছি যে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে বা স্টেক হোল্ডার অংশীদারদের সাথে না এঙ্গেজ হওয়ার কারণে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছি না বা নিতে পারিনি। সরকার একদিকে চাচ্ছে যে আমাদের তারা মূল্যস্ফীতি কমাবে, আবার কিছু কিছু পণ্যে তারা 15% মূল্য সংযোজন কর যুক্ত করেছে। সেই ক্ষেত্রে যারা সাধারণত গরিব মানুষ, তাদের উপরে কি একটা চাপ হয়ে যাচ্ছে না বড় ধরনের? দেখেন, আমাদের যে ট্যাক্স এক্সেমশন, কর ছাড়, সেটা তো দামের উপরে কিন্তু অনেকখানি প্রভাব ফেলে না? এবার সরকার বলেছিলেন যে আমরা আগে থেকে জানতাম যে ট্যাক্স এক্সপেন্ডিচারে কিছু কমানো হবে, কারণ এমনকি শ্বেতপত্র কমিটিতেও আমরা দেখিয়েছিলাম যে আমরা যে রেভিনিউ করি তার চাইতে বেশি অর্থ ছাড় দেওয়া হয়, ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়, এবং সেটা একদম আরবিট্রারিলি দেওয়া হয়। কখনো একে দেওয়া হলো, কখনো তাকে দেওয়া হলো, গ্রুপ ভিত্তিক একটা স্বজনপ্রীতিও ঘটে এর মধ্যে। এইবারে আমরা আশা করেছিলাম যে ট্যাক্স র্যাশনালাইজেশন হবে। সেই ক্ষেত্রে যেমন কৃষি যন্ত্রাংশ এবং কিছু হারে হচ্ছে কিছু জায়গায় ট্যাক্স এক্সেমশন র্যাশনালাইজ করা হয়েছে। কিন্তু এই যে বললেন যে কিছু কিছু জায়গায় আবার ট্যাক্স বাড়ানো হয়েছে, প্রত্যক্ষ করের উপরে কিন্তু অতটা বেশি ঝোঁক নাই, আমরা পরোক্ষ করের উপরেই নির্ভর হয়ে থাকছি। এই কাঠামোর মধ্যে না আপনি শুধুমাত্র বাজেটারি ফিসকাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ইনফ্লেশন কমানো যাবে কিনা সেটার উত্তর পাওয়া যাবে না। যেমন ধরেন এবার রোজার মধ্যে আমাকে আপনাকে স্বীকার করতেই হবে যে মূল্যস্ফীতি খানিকটা হলেও আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি, বিশেষ করে খাবারের, খানিকটা কম ছিল। ফলে বাজার তদারকির সাথে সাথে আমার এই যে আর্থিক যে ইস্যুসগুলো তৈরি হয়েছে, বাজেটের যে ইনসেন্টিভ এবং ডিসইনসেন্টিভ মেকানিজমগুলো তৈরি হয়েছে, সেগুলোকে একীভূত করে দেখতে হবে। অর্থাৎ শুধুমাত্র বাজেট দিয়ে বুঝলে হবে না, আপনি আশা করতে থাকেন যে আমার গভর্নেন্সটা এবং বাজার তদারকিটা ঠিকঠাক মতো হবে। আমি আপনাকে একটা ঝুঁকির কথা বলি। এখন বোরো ধানটা উঠেছে, বেশিরভাগ জায়গায় আমাদের বোরো ধান কিন্তু উঠে গেছে, খুব কম জায়গায় আছে যেখানে বোরো ধান এখনো আছে। কিন্তু সপ্তাহ দুয়েক আগে থেকে এই যে বৃষ্টিটা আসছে, এবং এই গত এক সপ্তাহ ধরে তো অতিবৃষ্টি হচ্ছে, উজানে তো অনেক বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের মধ্যাঞ্চল এবং কিছু কিছু জায়গা অলরেডি বন্যার মধ্যে কিন্তু আছে। এই জায়গাগুলোর বোরো ধান শুকানোর কিন্তু ব্যক্তি পর্যায়ে কোনো ব্যবস্থাপনা নাই। ফলে দরিদ্র মানুষ বাধ্য হবেন চাতালের মালিকদের কাছে বিক্রি করে দিতে, এবং চাতালের মালিকরা অনেক কম দামে এটা নিয়ে নিতে পারবেন। সরকারও আবার চাতালের কাছ থেকেই ধান কিনতে আগ্রহী। ফলে দরিদ্র মানুষ এই যে অগ্রিম কম দামে তার উৎপাদনটা বিক্রি করে দিচ্ছে, এইটা আপনি শুধুমাত্র বাজেটের, এই বছরের বাজেটের অ্যালোকেশন দিয়ে এই দরিদ্র মানুষের স্বার্থটা সংহত করতে পারবেন না। আপনাকে গত বছরের ধারাবাহিকতায় এই সামগ্রিকতার বিচারে সেটা দেখতে হবে আসলে। হ্যাঁ, ফলে দরিদ্র মানুষ, আমি বলবো কৃষক এবং যারা দিন আনে দিন খায়, তাদের জন্য আসলেই কঠিন অবস্থার সামনে। আরেকটা উদাহরণ দেই, ধরেন আমার ই ভেহিকেল বা
এই যে আমরা যে ইয়ে দেখছি, ইলেকট্রিক যে অটোরিকশাগুলো দেখছি না, সেগুলোর কিন্তু দাম বাড়ার বিষয় আছে। এই আপনি বাজেটটা যদি দেখেন তাহলে দাম বাড়ার কথা, ট্যাক্স স্ট্রাকচারটা যেভাবে হয়েছে। তাহলে এখানে আমি কি বার্তা দিলাম? আমি কি অটোরিকশাকে নিরুৎসাহিত করলাম, নাকি আমি অটোরিকশাকে বৈধ করে দিলাম যে ঠিক আছে তুমি অত দামে কিনো কিন্তু তুমি মহাসড়কে চলতে পারবে? মানে আমার মেসেজিংটা কি? হ্যাঁ, আমার আপনার কাছে কিন্তু পরিষ্কার না। অনেক প্রান্তিক মানুষের জন্য তো অনেক বিনিয়োগের ব্যাপার আছে। আমার এই রিক্সাটা আমি যখন কিনবো, এটা তো 1-2 বছরের ইনভেস্টমেন্ট উঠে আসবে না। আমার নীতি কৌশলটা আসলে পরিষ্কারভাবে বার্তা দিতে হবে। আমি যদি ফেজ আউট করতে চাই এই অটোরিকশাগুলো হাইওয়ে থেকে, এটা তো হাইওয়ের জন্য কখনো ছিল না, এখন যেভাবে দেখছি, তাহলে এটা কোথায় চলবে? আমার সেই ইলেকট্রিসিটির জন্য যে এনার্জির প্রাপ্যতা, সেখান থেকে কি হবে? এটা কিন্তু আমার আপনার এনার্জি এমিশনে কোনো ধরনের তেমন কোনো সাশ্রয়ী কোনো বেনিফিট দিবে এমনটা কিন্তু না। ফলে আমার কাছে মনে হয় যে ট্যাক্স স্ট্রাকচার দিয়ে সব নীতি কৌশল, সব বার্তা আমরা সঠিকভাবে বা এককভাবে পাচ্ছি এমনটাও মনে হচ্ছে না এই ইয়ে থেকে। আমরা এই বাজেটে দেখলাম যে শিশু পণ্য যেগুলো বিশেষ করে শিশুরা খাওয়া দাওয়া করে, সেই পণ্যগুলোরও দাম বাড়ানো হচ্ছে। তো আমরা তো এমনি দারিদ্র্যপীড়িত দেশ এখনো বলা যায়, সেই ক্ষেত্রে একটা বড় ধাক্কা আসবে না? শিশু পণ্য হচ্ছে আমাদের যে বাইরে থেকে আমদানি করা যে শিশু পণ্যগুলো আছে, সেই শিশু পণ্যগুলোর ইয়ে আছে, দাম বাড়ানোর বিষয় আছে। শিশু পণ্য মানে অলরেডি আপনি দেখেন আমাদের ওষুধের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, শিশু পণ্যগুলোর ক্ষেত্রে আমাদের কিছু কর ছাড় দেওয়ার আসলে সুযোগ ছিল, যেগুলো হয়ে আসছে। কিন্তু আমি ঠিক জানি না যে মানে কয় টাকার মানে আমাদের এইচএস কোড ধরে আসলে আমাদের একটু বসা দরকার। আমি কয় টাকার রেভিনিউ শিশু পণ্য থেকে পাচ্ছি যদি আমি ট্যাক্সটা আগের মতোই রাখতাম, আর কত টাকার সুবিধা আসলে আমি দিতাম, এর বিপরীতে আমাদের চিন্তা করা দরকার ছিল। আমার মনে হয় যে শিশু পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টা, ট্যাক্স স্ট্রাকচারটা একটু বাজেটটা ফাইনাল করবার আগে একটু ভাবা দরকার আসলে। ম্যাম, আপনি কৃষি নিয়েও অনেক কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে বিগত বাজেটগুলোর সাথে এই বাজেটটা কি কৃষি বান্ধব হয়েছে বলে মনে হচ্ছে? কৃষির যন্ত্রাংশের ক্ষেত্রে কিছু ট্যাক্স এক্সেমশনের সুবিধা দেয়া হয়েছে, তবে আমি সামগ্রিকভাবে বলবো না যে এটা কৃষি বান্ধব বাজেট হয়েছে। কৃষি বান্ধব বাজেট কি হলে বলবো? ধরেন সরকার ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে বাস্তবানুগভাবে তার উৎপাদন কিনবেন। এই উৎপাদন কিনে সরকার কোথায় রাখবেন? সরকার গুদাম ঘরের জন্য ব্যবস্থাপনা বাড়াবেন, গুদাম ঘরের নির্মাণের জন্য ব্যয় বাড়াবেন, সেটা কিন্তু তেমন ভাবে আমি দেখছি না, এই বাজেটের মধ্যে নাই। তারপরে সরকার প্রথমেই ঘোষণা দিবেন যে আমি কতটুকু চাল, কতটুকু ধান, কতটুকু উৎপাদন আমি কোন কৃষকের কাছ থেকে কতটুকু হারে কিনতে চাই, সারা বছরে আমার আসলে খাদ্য নিরাপত্তার লক্ষ্যমাত্রাটা কি থাকবে, সেই জায়গায় আমরা খুব বেশি কোনো পরিষ্কার বার্তা দেখছি না। কৃষি যন্ত্রায়ন ভালো কথা, যে কৃষি যন্ত্রায়ন যদি আরেকটু কম দামে পাওয়া যায়, কৃষকরা সেটি অ্যাডপ্ট করেন। লক্ষণীয় হচ্ছে আমাদের যে প্রজেকশন আছে জিডিপির গ্রোথের এই বছরে 24-25, আপনি খেয়াল করে দেখবেন সর্বনিম্ন গ্রোথ হয়েছে কৃষি ক্ষেত্রে, 2% জিডিপির 2%-এর নিচে। এটা কিন্তু অ্যালার্মিং। আমাদের গ্রোথটা কৃষির জিডিপি যেটা অ্যাবসলিউট অর্থে কিন্তু কৃষি এগোচ্ছে। আমরা যখন বাকি সেক্টরগুলো অনেক বেশি এগোচ্ছে, কৃষি আসলে সেই হারে এগোতে পারে না। এটা সকল দেশের সকল উন্নয়নের জন্যই কিন্তু এটা সত্য কথা। কিন্তু করোনার মধ্যেও আপনাকে যদি কেউ বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে আমার কৃষক, আপনার খাদ্য নিরাপত্তার যে ইস্যুটা। এই ক্ষেত্রে আমি বলবো যে কৃষকের এই যে গ্রোথটা কম হচ্ছে, উৎপাদনের যে গ্রোথটা কম হচ্ছে জিডিপির শতাংশের হারে, এইটা না আরেকটু মনোযোগ দাবি করে যে কোথায় আমাদের গ্রোথটা কম হচ্ছে, কেন কৃষি পিছিয়ে পড়ছে। গত বছরের যে মেঘনা বেল্টের যে বন্যাটা হয়েছে,
সেই বন্যাটার পরে আমন ধানের প্রাপ্যতার যে সরকারি হিসাব, সেটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না, যদিও এর মধ্যে বড় উঠে গেছে। আপনি যখন একটা দেশের কতটুকু স্টক করবেন, কতটুকু ইম্পোর্ট করবেন, তার জন্য আপনার অভ্যন্তরীণ সংগ্রহ, অভ্যন্তরীণ উৎপাদনের তথ্য খুব জরুরি। এইগুলো মধ্যে কোনো ধরনের ধোঁয়াশা রেখে আপনি সামনের পরিকল্পনা করতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে পেছনের এই তথ্যগুলো ঘাটতি রেখে এই বাজেট অনেক বেশি কৃষি বান্ধব হওয়ার দরকার নাই, জনবান্ধব হওয়াটা এই বাজেটের জন্য কঠিন হয়ে গেছে। কৃষি বান্ধব হওয়া মানে আপনি খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন, খাদ্য নিরাপত্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে এই বাজেটে আমি ঠিক নিশ্চিত না। ম্যাম, আমরা বিগত বছরগুলো তো দেখেছি এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ট্যাক্স কালেক্ট করার, সেক্ষেত্রে তারা মোটামুটি প্রতি বছরই ব্যর্থ হয়। এই বছরও কি তেমন কোনো সম্ভাবনা দেখছেন? আচ্ছা, এনবিআর এর লক্ষ্যমাত্রাটা নিয়ে বলি, এটা আমরা শ্বেতপত্র কমিটিতে যখন কাজ করেছি, আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, এনবিআর এর সাথে কথা বলেছি, বিভিন্ন ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কথা বলেছি, বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, এবং এটা দেখা গেল যে এই যে লক্ষ্যমাত্রাটা না খুব আরবিট্রারিলি দিয়ে দেওয়া হয়। এটা যে খুব চিন্তা ভাবনা করে আমি কতটা পারবো, আদতে এটা রিয়েলিস্টিক কিনা, এরকম ভাবে কোনো ধরনের দেয়া হয় না। হ্যাঁ, ফলে আমরা সবসময় দোষ চাপাই এনবিআর এর উপরে যে এনবিআর পারে নাই। এনবিআর না পারার একটা বড় কারণ হচ্ছে, আমি যদি আরবিট্রারিলি একটা লক্ষ্যমাত্রা চাপিয়ে দেই এনবিআর এর উপর, তার জন্য তো কঠিন হয়ে যায়। এনবিআর এর ব্যর্থতা নাই আমি তা বলবো না, এত বছরের মধ্যে ডিজিটাইজেশন কিন্তু ওনারা করতে পারেন নাই। এবং এই আমাদের শ্বেতপত্র কমিটির একটা সুপারিশ ছিল যে এনবিআর নীতি এবং এনবিআর রাজস্ব আহরণ, এই দুটো আলাদা করার, সরকার কিন্তু করেছেন। তা আমরা তো বলি নাই রাত্রিবেলা আপনি গেজেট করেন, আমরা তো বলি নাই যে কোনো ধরনের অংশীজনের সাথে কথাবার্তা ছাড়াই আপনি এনবিআর এর এই ভাগটা করেন। আমরা তো দেখলাম যে কি ধরনের অসুবিধা তৈরি হলো, তাই না? এখন আপনি এনবিআর এর কর্মসূচি, মানে ওনাদের অনেক না পারা সত্ত্বেও ওনাদের অভিজ্ঞানগুলোকে তো আপনি ফেলে দিতে পারবেন না, ওনাদের অনেক দক্ষতা রয়েছে, সেই অভিজ্ঞানের উপরে তো আপনাকে নির্ভর করতে হবে। এখন আপনি আমলা এবং আপনি এই রাজস্ব আহরণ কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, এনাদের মধ্যে এই ম্যারেজটা কিভাবে করাবেন, এটার জন্য তো একটা দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন ছিল। সেইটা না করে হঠাৎ করে এনবিআর এর এরকম হয়ে যাওয়াতে যেটা হলো, আমি আশঙ্কা থাকতেই পারে আমাদের যে এই সামনের রাজস্ব আহরণের ক্ষেত্রে ওনাদের গতি কতটা থাকবে, ওনাদের আগ্রহ কতটা থাকবে, ওনাদের সিনসিয়ার এফোর্ট বিয়ন্ড বিজনেস অ্যাজ ইউজুয়াল কতটা থাকবে, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ম্যাম, আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হলো বাজেট নিয়ে আপনি মানে আপনি পার্সোনালি সন্তুষ্ট কিনা? আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে বাজেটে যেটুকুই বা অর্থায়ন করলাম, আমার মাঠে সেই টাকাটা গড়াচ্ছে কিভাবে। আমি এবারে এই অর্থ বছরে প্রথম ৯ মাসে ২৪-২৫ অর্থ বছরে আমরা কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে কর্ম এবং আমার সোশ্যাল সেফটি নেটের ৭০% আমার মাঠে গড়ায়নি, যেটা আমার বাজেটের অ্যালোকেশন ছিল। এটা একটা বড় কারণ, একমাত্র না, বড় কারণ হচ্ছে আমার যে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি যারা ছিল তারা কিন্তু অনুপস্থিত। ফলে আমার মেশিনারি কোথায় যে আমি স্থানীয় পর্যায়ে টাকা দেব, স্থানীয় পর্যায়ে টাকা না দিলে এক তো মানুষের কর্মসংস্থান তৈরি হয় না, দ্বিতীয় আরেকটা খুব বড় ঝামেলা হয়, সেটা হচ্ছে আমাদের রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামোগুলো মেরামতের, ধরেন একটুখানি বৃষ্টি হয়েছে, ফাটল ধরেছে, আমি কয়েকজনকে দিয়ে ২ দিনের কাজ করে আমি ফাটলটা বন্ধ করে দিলাম, সেগুলো কিন্তু গত বর্ষার মধ্যে হয়নি। এই যে এত বড় একটা ফেনী বেল্টে বন্যা গেল, মেঘনা বেল্টে, সেখানেও তখনও হয়নি। তাহলে এই বছর যে মাথার উপরে খাড়াটা ঝুলছে আমার অতিবৃষ্টি এবং বন্যার, আমি তো আরো অনেক বড় খরচের ধাক্কায় পড়ব, অনেক বড় বিপদের, অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছি, আশঙ্কা করছি আমি। ফলে আমি খুব আশা করছি যে অন্তত যেটুকুই অর্থায়ন হয়েছে, কত টাকা হয়েছে সেটা না ভেবে এই টাকাটা যেন আমার ঠিকঠাক মতো মাঠে গড়ায়।
আমি যা করতে চেয়েছি সেটা যেন আমি স্বচ্ছতার সাথে জবাবদিহিতার মাধ্যমে ঠিকমতো করতে পারি, এবং ইন দ্য নেম অফ জবাবদিহিতা আমি যেন একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার মতো একটা সিস্টেম না করি, যাতে মানুষ মনে করে যে আচ্ছা ঠিক আছে, না করাই বরং ভালো, অন্তত আমি তোমার মান সম্মান নিয়ে থাকতে পারবো। এইটাও কিন্তু খুব খেয়াল করার বিষয়। হ্যাঁ, বলেছিলাম শেষ প্রশ্ন, আরেকটি প্রশ্ন হ্যাঁ, রয়ে গেছে, বলেন। সেটি হলো নতুন যারা করদাতা, আমরা সাধারণত শুনে থাকি যে কর দিতে গেলে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়, অনেক ভোগান্তি তাদের মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার পোহাতে হয়। সেক্ষেত্রে যারা নতুন করদাতা, এই কর দেওয়ার যে আমাদের সিস্টেমটা, এটা কি আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই ডেভেলপ করার সুযোগ আছে। আপনি আপনার ধরেন নতুন করদাতার মধ্যে যারা ফর্মাল সেক্টরে কাজ করেন, তাদের তো সমস্তটাই ডিজিটাইজেশন হয়ে যাওয়ার কথা। আমি ন্যাশনাল আইডি আছে মানে তো আমার ব্যাংকের আইডিতে ওখানে সংযুক্ত আছে সমস্ত ট্রানজ্যাকশন, আমার আয় ব্যয় সমস্ত কিছুই তো আসলে ডিজিটাইজেশনের মাধ্যমে হওয়ার কথা, বড় ব্যয়গুলো সহ। তো সেই ক্ষেত্রে লুকানোর কিছু নাই। নতুন যাদের কথা বলছেন, আমাদের ইনফর্মাল সেক্টর তো 85% উপরে হচ্ছে ইনফর্মাল সেক্টর, সেখানে বড় ধরনের একটা ঝুঁকি রয়ে গেছে, কারণ সেখানে ডিজিটাইজেশন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। আমি মনে করি আমাদের যে অর্থনীতির যে শক্তি, এটা হচ্ছে ইনফর্মাল খাত। ইনফর্মাল খাতকে বাড়তে দেওয়ার সুযোগ করা এবং মানে ডিসেন্ট জব যেটা, সেইটা করবার সুযোগ দেওয়াটা খুব জরুরি, এবং সেখানে আমার ট্যাক্স জমা দেওয়ার, ইনকাম ট্যাক্স জমা দেওয়ার নিয়মগুলো যতটা সহজ করা দরকার ডিজিটাইজেশনের মাধ্যমে, সেগুলো করা দরকার। এই যে নতুন উদ্যোক্তা ধর 17-18টা ট্যাক্স এবং লাইসেন্স সহ অনেকগুলো কাগজ ওনাকে জমা দিতে হয়, এবং তারপরে উনি একটা লাইসেন্স পান, তারপরে উনি ইনকাম ট্যাক্স জমা দিতে পারেন। এই জিনিসগুলো সহজ করবার জন্য এসএমই ফাউন্ডেশন আছে, কমার্স মিনিস্ট্রি আছে, আমার অন্যান্য উদ্যোক্তা চেম্বার অফ কমার্স রয়েছে, ব্যবসায়ী সমিতি রয়েছে, এগুলোর মাধ্যমে কথাবার্তা হচ্ছে। কিন্তু এনবিআর এর সাথে মিলে এদের একটা ধরেন নতুন উদ্যোক্তা প্রথম 5 বছর একটা ধরেন একটা পিরিয়ড যেখানে সহজে উনি দিতে পারবেন, তারপরে উনি ম্যাচিওর হয়ে উঠবেন দিয়ে দিয়ে, তারপরে উনি পরবর্তী ধাপে গেলেন যে আরো একটু রিগোরাস সিস্টেমের মধ্যে পড়লেন। এইরকম কিছু কাজের মধ্যে বোধহয় আমরা যেতে পারি, যেটা ওই যে বিভিন্ন অংশীজনের সাথে এনবিআর কথা বলে একটু সহজতর করতে পারেন। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আমরা আপনাকে আবার সামনে পাবো। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমরা কথা বলছিলাম 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।